This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH জামিন পেয়েছেন। এবার তৃণমূল ভবনে ওকে ডেকে নিয়ে গিয়ে গলায় মালা পরিয়ে মিষ্টি খাওয়াবে সবাইকে, তারপর বলবে যে দুর্নীতিবাজ পার্থ চ্যাটার্জি জিন্দাবাদ। আমি মনে করি এদের জামিন পাওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে এরা একাধিক দুর্নীতি করেছে। এটা একটা চাকরিতে দুর্নীতি করেছে তা তো নয়, বিভিন্ন নিয়োগে দুর্নীতি করেছে। এখন কি করব এটাই তো আমরা বুঝতে পারছি না। না আমাদের কোনো সোর্স আছে যে নেতা মন্ত্রীর হাত আছে, যাবো ওইখানে নেতার মাথায় হাত পায়ে ধরবো, দাদা একটু বাঁচান বাঁচান, দাদাকে নিয়ে আসবো, সেরকম তো আমাদের সোর্স নেই। উইদাউট ইউনিফর্মে যা এসেছিলেন দুটি বাইকে 3 জন, তো অনেকভাবে দু একবার জানার চেষ্টা করেছিলাম যে কোথা থেকে এসেছেন, কিন্তু সেই সময়টুকু দেয়নি। আমি কথা আওয়াজ তুলেছিলাম আমাকে গ্রেপ্তার করার জন্য। বাড়িতে 200-র উপরে পুলিশ ভোর রাত থেকে সার্চিং করছে, এখনো ঘরে বসে আছে ঘরে। আজকে আমি কি অ্যান্টি সোশ্যাল? আমার বাড়িতে সার্চিং চলছে। ভাবা যায় একজন মাস্টার মশাই বাড়িতে সার্চিং চলছে, মনে হয় যেন কোনো জঙ্গির বাড়ি। আমাদের কাছে গোপন সূত্রে এটি খবর আসে, একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য, এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি, বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। যতই পুলিশ প্রোটেকশন রাখুক, যাই থাকুক, কঠিন দেশ হলো পেট্রোল বোতল ছুড়া, হ্যাঁ কেউ পালায় আর কেউ 12 তালাকে মানে বোতল ছুটতে হবে। একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে সরকার মিলে যাবে। তারা ওইসব সকেট বোম টমও নিতে হবে, পরীক্ষা সেন্টার 2-1টা নিতে হবে নাকি? একটা সকেট বোম মর ভয় অফিসের স্কুলের মধ্যে নাকি? একটা সকেট বোম মশলা দুমদাম করে হয়ে যাবে। যে দুজন এই কথোপকথন বলছে তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি, এবং তাদের বিরুদ্ধে যা আইন অনুসার ব্যবস্থা সেটা নেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি। দেখুন, রঙ্গ জিনিসটার সঙ্গে বঙ্গ ব্যাপারটা খুব বেশ ভালো যায়, জানেন তো। মানে এমনিতেই দেখুন দুটো শব্দেরই শেষে কীরকম উঁয় গয় ব্যাপারটা আছে, মানে একটা উচ্চারণগত মিল আছে, ছন্দমিলন্তি ব্যাপার আর কি। দ্বিতীয়ত ওই হীরক রাজার দেশের রাজনীতি, সেখানকার রাজা রাজরার কথা, প্রজার কথা সবই যেন একটা গানই জলের মতো করে বুঝিয়ে দেয়। এবার এই গানটা যতবার শুনেছি ততবারই পরিষ্কার করে বুঝে গেছি, ভালো লোক ভাঙা ঘরে থাকবে, আর গরিব লোক তাদের তো কিছু দেখার কিছু নেই, আর মন্দ লোক তারা সিংহাসনে চড়বে। এবার দেখুন, কে ভালো আর কে মন্দ সেটা বলতে পারবো না, কিন্তু এইটুকুনি বলতে পারি আজকের দিনটা রঙে পড়া। বিশেষ করে আজ এই যে দেখুন, পরপর দুটো ছবিকে যদি পাশাপাশি রাখেন না, যিনি নিয়োগ দুর্নীতিতে মূল অভিযুক্ত বলে এতদিন জেলে রয়েছেন, যাকে মূল অভিযুক্ত কিংপিন বলে দাবি করেছিল সিবিআই, সেই পার্থ চট্টোপাধ্যায় আজকের দিনে জামিন পেলেন। আর কি অদ্ভুতভাবে আজকেই আটক হলেন দুজন শিক্ষক, যারা চাকরিহারা ওই নিয়োগ দুর্নীতির ফলে। এর থেকে বড় রঙ্গ আর কিছু হয়?
এরকম রঙে ভরা দিন কিন্তু খুব কম আসে। দেখুন, হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় এর মানে এই না যে আজকেই বেরিয়ে গটগট করে হেঁটে বাড়ি চলে গেলেন। তার কারণ তার সঙ্গে আরও মানে এখন তো তিনি বলবেন যে পুরোটাই অবিচার হচ্ছে, তো তার সঙ্গে অবিচারের জেরে তিনি এতদিন এইভাবে বন্দি ছিলেন, তো আরও একটা মামলা এখনও পেন্ডিং বাকি রয়েছে। সেই জন্যই তিনি আপাতত জেল মুক্তিটাও পেন্ডিং রয়েছে আর কি, আপাতত জেলেই থাকবেন, নয়তো আজকেই জামিন পেয়ে যেতেন। এবার জামিন পাওয়া মানে কি বলুন তো, শুধু বাড়ি যাওয়া, নিজের বাড়িঘর ফিরে পাওয়া, বাড়ির আরাম ফিরে পাওয়া, এগুলো তো আছে, কিন্তু হারানো রাজ্যপাট, এটাও একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। এবার দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের যে অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগ, যে দুর্নীতি তিনি বা তার সহযোগী আর অনেকেই করেছেন বলে অভিযোগ আর কি, তার জন্য যারা ভুক্তভোগী হয়েছেন সেই শিক্ষক শিক্ষিকাদের, মানে যাদের চাকরিটা গেছে, তাদের মধ্যে 3 জনকে নিয়ে পুলিশ তো আজ মোটামুটি ছোঁয়াছুঁই খেলেছে আর কি। চাকরিহারা অধিকার মঞ্চের নেতা ওই সুমন বিশ্বাস, শুনছিলেন কথাটা, ভিডিও বার্তা দিচ্ছিলেন, বেশ তিনি একটা সার্কাস্টিক হাসি দিয়ে বললেন যে সন্ত্রাসবাদী নাকি তিনি, উগ্রপন্থী কিনা, তার বাড়িতে এরকম 200 পুলিশ গিয়ে সার্চ করছে, একজন শিক্ষকের বাড়িতে সার্চ করছে। দেখুন, ওই চাকরিহারা অধিকার মঞ্চের নেতা সুমন বিশ্বাসের সঙ্গে আরও 2 জনকে পুলিশ আজকে আটক করেছে, একজন মুকুলেশ্বর আর একজন রেজাউল হক, সবাই ওই চাকরিহারা শিক্ষক আর কি। এবার এই 3 জন সৎ শিক্ষক কিনা আমরা বলতে পারবো না, শুধু এইটুকুনি বলতে পারি এদের বিরুদ্ধে যে পুলিশ অভিযোগ করেছে সবটাই তো প্রায় সন্ত্রাসবাদী কার্যকলাপের মতোই। চাকরিহারা শিক্ষক সুমনের বিরুদ্ধে অভিযোগগুলো তো শুনলেন, মানে যে কথোপকথনের ভিত্তিতে তাকে অভিযুক্ত করা হয়েছে, তার মধ্যে কী নেই, সকেট মারা, ওই বোতলের মধ্যে পেট্রোল ভরে ছুঁড়ে মারা, আগুন দেওয়া, কি নেই ভাবা যায়। এবার দেখুন, এর সঙ্গে যা যা আরও কিছু হয় আর কি, লোক তাতানো সব আছে আর কি। এবার গতকাল যে কল রেকর্ডটা শোনানো হয়েছিল সেটার পর পুলিশ কী দাবি করেছিল, এই গলাটা তারা চিনে ফেলেছে, সুমনের গলা। সুমনই ওই ব্যাগে পাথর রাখার নির্দেশ দিয়েছিলেন, পেট্রোল রাখার নির্দেশ দিয়েছিলেন। শুনে মনে হচ্ছিল ছোটোবেলায় সেই বই পড়তাম না, ওই দেখবেন তখন সোভিয়েত রাশিয়ার প্রচুর বই টই আসতো, তার মধ্যে একটা ছিল মানুষের মতো মানুষ, ওই যুদ্ধের প্রেক্ষাপটে লেখা। এবার তাতে তখন ওই নাৎসিদের ট্যাঙ্কগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য রাশিয়ানরা একটা সহজ সরল রাস্তা বার করেছিল। কি সেটা? ওই বোতলের মধ্যে পেট্রোল ভরে তার মুখে সলতে গুজে আগুন লাগিয়ে ছুঁড়ে মারা। এবার এটা পরবর্তী ক্ষেত্রে আবার তারও একটু মডিফাইড ভার্সন, সেটা মলটভ ককটেল বলে পরিচিত হয়েছে, সে যাই হোক। তো এই সমস্ত পুরনো প্রসেস আবার ফিরে আসছে আর কি। এবং এই যে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যিনি বলছেন আর কি, কীভাবে এইগুলো পুলিশের বিরুদ্ধে ব্যবহার করতে হবে, কোথায় কোথায় মারতে হবে। যে 2 জনের মধ্যে কথোপকথন হচ্ছে, একজন মুকুলেশ্বর আর একজন সুমন, 2 জনকেই আটক করেছে পুলিশ, এবং এর সঙ্গে ষড়যন্ত্রকারী হিসেবে রেজাউল হক, 3 জন। আর বক্তব্যগুলো খেয়াল করে দেখুন তো, তারা সরকারি কর্মীদের ওপর হামলায় অভিযুক্ত, তাদের প্রাণ বিপন্ন করার মতো ষড়যন্ত্রে লিপ্ত, মানে এগুলো তো মারাত্মক কাণ্ড। যারা এইরকম সব ভাবনা চিন্তা করতে পারেন তারা তো মানে শিক্ষক হিসেবে তাদের, যদি সত্যি এদের শিক্ষক হয়ে থাকে এনারা ফাইনালি হন, তাহলে এরা ছাত্রছাত্রীদের কি শেখাবেন ভাবুন তো। আমি তো আতঙ্কিত হয়ে যাচ্ছি, কী লেভেলের সব টিচাররা রয়েছেন। এগুলো সবই যদি পুলিশের অভিযোগগুলো সত্যি হয়। এবার দেখুন, এই সরকারি কর্মীদের ওপর হামলা, তাদের প্রাণ বিপন্ন করার মতো ষড়যন্ত্রে যারা লিপ্ত, এবং কী সব ষড়যন্ত্র, তাদের বিরুদ্ধে পুলিশ সারাদিনে এমন কোনো শক্তপোক্ত প্রমাণই জোগাড় করতে পারলো না যা দিয়ে তাদের আটকে রাখা যায়। রেজাউল
জামিন পেয়ে গেলেন, বাকি দুজন আটক ছিলেন এমনি ছাড়া পেয়ে গেলেন। এবার আদালত রেজাউলকে জামিন দিয়েছে, দিতে গিয়ে যা পর্যবেক্ষণ সেও তো মারাত্মক বলবো। কিন্তু একবার ভেবে দেখুন, রঙ্গটা দেখুন, যারা দুজন মেন অভিযুক্ত, যারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন, ওই একদম সশস্ত্র সংগ্রাম প্রায় ডাক দিয়ে দিয়েছিলেন, তারা আটক থেকে মুক্ত। যার বিরুদ্ধে ষড়যন্ত্রে সহযোগীর ভূমিকা নেওয়ার অভিযোগ, তিনি মানে আদালতে গিয়ে তারপর জামিনে মুক্ত। রঙ্গ ভরা দিন যাই বলুন, কিন্তু একদিকে নিয়োগ দুর্নীতি মাঝখানে, তার একদিকে পার্থ চট্টোপাধ্যায় মূল অভিযুক্ত, যার বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, অথচ তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাকে আটকে রাখতে পারছে না কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা সিবিআই। আর অন্যদিকে ষড়যন্ত্রকারী 3 মাস্টার, যাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ, মানে বললাম তো প্রায় সশস্ত্র সংগ্রাম করে ফেলার একটা অভিযোগ আর কি। এবার তাদের বিরুদ্ধেও অভিযোগের সপক্ষে প্রমাণ জোগাড় করতে পারছে না পুলিশ সিবিআই। দুই সরকারের দুই অস্ত্র, একজন কেন্দ্রীয় সরকারের, একজন রাজ্য সরকারের, অঙ্গ আলাদা কিন্তু রঙ্গ একই রকম, তাই না? এবার এই দুই তদন্তকারীকে এই একই রকম বিভ্রান্ত মনে হচ্ছে না? আচ্ছা, ঘেঁটে গেছেন কি কোনো কারণে এরা? এরকম ঘেঁটে থাকলে তো যে কোনো তদন্তকারীকে নিয়ে যে কোনো তদন্তেই প্রশ্ন উঠতে থাকবে, কারোর ভরসা করবেন বলুন তো? এই যেরকম এই চাকরিহারা অধিকার মঞ্চের সদস্যদের ধরার জন্য পুলিশের ভূমিকা নিয়ে এই মাঝখান থেকে প্রশ্ন তুলে দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন বিরোধী দল নেতা। এবার সিবিআইয়ের বিরুদ্ধেও বক্তব্য রাখার লোক ডেফিনেটলি তৃণমূলের হয়ে খুঁজে পাওয়া যাবে অনেককে। সুমন বিশ্বাস এ কাজ করতে পারে না। সুমন প্রতিবাদী চরিত্র, সুমন রাষ্ট্রবাদী, সুমনকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে। ওরা একটা চ্যাংড়া পুলিশ অফিসার হয়েছে, হিরো সেজেছে, অনিস বলে ওই এই কাজটা করেছে। চুরি হয়েছে সবাই জানে, আলমারি থেকে ঝরঝর করে টাকা ঝরে পড়ছে সবাই জানে, কোটি কোটি টাকা দেখছে সবাই। তাড়াতাড়ি যদি কারো শাস্তি না দিতে পারে, সিবিআই ইডিকে কত টাকা খাইয়ে ম্যানেজ করেছে তার একটা তদন্ত হওয়া দরকার। বিচারাধীন বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না, সাবজুডিস ম্যাটার, কোর্ট আইন ঠিক করবে কি করবে। দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, তার কাজই তো সরকার বা প্রশাসনকে অস্বস্তিতে ফেলতে এইরকম বিভিন্ন প্রশ্নগুলো তোলা, তিনি তাই করেছেন। এবার এখানে তার রাজনৈতিক উদ্দেশ্য তো আছে, কিন্তু বিরোধী দল নেতা ছাড়াও প্রশ্ন তোলার লোক তো খুব একটা কম নেই। ধরুন কেউ জিজ্ঞেস করলো যে পুলিশ কি করে এত দ্রুত নিশ্চিত হয়ে গেল যেটা সুমন বিশ্বাসেরই গলা, কারণ পুলিশ নিজে তো দাবি করছে গোপন সূত্র মারফত তারা এই কল রেকর্ডটা পেয়েছে। আচ্ছা, এই সূত্র কতটা গোপনীয়, মানে অতটাও যদি গোপনীয় না হয়, তাহলে এই সোর্সের বিষয়টা কি পুলিশ সর্বসমক্ষে নিয়ে আসবে বা সিবিআই টিবিআইয়ের সঙ্গে শেয়ার করবে? কারণ শুধু তো সুমন নয়, উল্টো দিকে যে লোকটার গলা শোনা গেছে সেই লোকটাকে, সেটাও তো পুলিশ এই গলা শুনেই বার করে ফেলেছে। আরেক চাকরিহারা শিক্ষক মুকুলেশ্বর, যিনি ওই প্রান্তে ছিলেন, এ প্রান্তে সুমন ও প্রান্তে মুকুলেশ্বর, মুকুলেশ্বরকে মুর্শিদাবাদ থেকে আটক করা হয়েছে। আর রেজাউল হক তৃতীয় শিক্ষক, তাকেও পুলিশ গ্রেফতার করেছিল। তার সঙ্গে এই কোনো না কোনোভাবে কল রেকর্ডের যোগাযোগ ছিল, মানে এটাও হয়তো ওই কথোপকথন শুনেই পুলিশ বুঝে ফেলেছিল, সেরকমই তারা দাবি করেছে আর কি। মানে একটা কল রেকর্ড, সেটা হাতে পেয়ে সঙ্গে সঙ্গে যে 3 জনকে চিহ্নিত করে ফেলেছে এবং অ্যাকশন নিয়ে ফেলেছে পুলিশ, এটা ভেবেই ভালো লাগছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে, মানে ব্যাপারটার মধ্যে একটা তৎপরতা আছে। এটাই তো আমরা চাই, পুলিশ তৎপর হোক, সঠিক জায়গায় পৌঁছে যাক ঠিক সময়। শুধু একটা প্রশ্ন, ওই নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর কণ্ঠ পরীক্ষা করতে গিয়ে তো সিবিআই এর দেখলাম কাল ঘাম ছুটে গেছিল। তখন আমরা কি শুনছিলাম বা কি বুঝছিলাম যে কণ্ঠ পরীক্ষা ব্যাপারটা বেশ কঠিন একটা ব্যাপার, ওর ইচ্ছে মতো যা খুশি করা যায় না, সময় সাপেক্ষ, এবং তারপর তার রেজাল্ট বেরোনোটা সেটাও বেশ সময় সাপেক্ষ ব্যাপার একটা। অথচ
প্রায় 1 বছরের ব্যবধান তো অবশ্য এটাও ঘটনা, জানেন তো, বলছি যখন তখনই মনে হলো মাঝখানে 1 বছরের ব্যবধান। 1 বছর মানে অনেকটা সময়। এর মধ্যে নিশ্চয়ই বিজ্ঞান আরও অনেকটা অগ্রগতি করেছে, তার ফলে নিশ্চয়ই এখন অত সময় লাগে না, সেকেন্ডের মধ্যে বুঝে পাওয়া যায়। নিশ্চয়ই বিধাননগর পুলিশ যেটা দেখিয়ে দিল যে এ ব্যাপারে তারা কেন্দ্রীয় এজেন্সির থেকে অনেক বেশি আপডেটেড, অনেক এগিয়ে, অথবা এই 1 বছরে তারা যেভাবে বিজ্ঞানটা এগিয়েছে সেটার সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে, এটা ভালো ব্যাপার। আপডেট থাকাটা সবসময় উচিত, জানেন তো। 1 বছর আগে অবশ্য না, এই ব্যাপারটা না, বিধাননগর পুলিশের একটা তৎপরতা অতীতেও আমরা দেখেছি, এবারে খুব চটজলদি তারা কাজ করতে পারে। ওই এর আগে যখন ওই রাত দখলের অভিযান হয়েছিল, যে সময় চলছিল আর কি, ওই তিলোত্তমার জন্য আন্দোলনের সেই যুব ভারতীর সামনে জমায়েতে, সেখানেও তো এরকম কথাবার্তা শোনা গেছিল। অথবা গত বছর স্বাস্থ্য ভবনের সামনে ওই আরজিকর আন্দোলন চলাকালীন একই রকমভাবে একটা কল রেকর্ড শুনিয়ে বিধাননগর পুলিশ তো দাবি করেছিল যে জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলা করে সরকার এবং প্রশাসনকে বেকায়দায় ফেলতে চাইছে ষড়যন্ত্রকারীরা। চটজলদি এবং একদম ব্যাং অন, সঙ্গে সঙ্গে তারা ধরে নিয়েছিল এবং তাকে গ্রেফতারও করেছিল। সিপিআইএমের কলতান দাশগুপ্ত ওই ষড়যন্ত্রের নেপথ্যে ছিল, গলাটা তার ছিল, সঙ্গে সঙ্গে বুঝে গেছিল। এবার ওই কলতান আর এই সুমনদের ঘটনা, দুটো ক্ষেত্রেই ফোনের কথোপকথন শুনেই গলা চিনে ফেলাটার মধ্যে যেরকম মিল রয়েছে, তেমনই আরেকটা জায়গায় মিল রয়েছে। কলতানকে যখন গ্রেফতার করা হয় তখন লালবাজারের সামনে সিপিআইএমের একটা বিক্ষোভ অবস্থান চলছিল। কলকাতা জেলা সিপিআইএমের নেতা হিসেবে কলতান ছিলেন সেই কর্মসূচির অন্যতম সংগঠক। আর এই চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম সংগঠক হলেন সুমন বিশ্বাস, মুকুলেশ্বর বা রেজাউলরা। কলতানকে গ্রেফতার করে পুলিশ কি সিপিআইএমের কর্মসূচি ভেস্তে দেওয়ার চেষ্টা করছে? তখন এই প্রশ্নটা কিন্তু সিপিআইএমের তরফে তোলা হয়েছিল। তেমনি এখন অনেকে আবার বলছেন যে সুমনদের আটক করে পুলিশ কি এসএসসি ভবন অভিযানটাই ভেস্তে দিয়ে সরকারকে স্বস্তি দেওয়ার চেষ্টা করলো। দেখুন, আদালতে রিভিউ পিটিশন করে নন টেন্টেড মানে যারা যোগ্য, যাদের গায়ে ওই অযোগ্য কালিটা লাগেনি আর কি, তাদের চাকরি বাঁচানোর দাবিতে আজ এসএসসি ভবন ঘেরাও করার পরিকল্পনা করেছিল ওই চাকরিহারা অধিকার মঞ্চ। সেই অভিযানটা কিন্তু আলটিমেটলি ভেস্তেই গেছে। মানে দেখুন, এটা ওই নিন্দুকেরা বলবে মিশন অ্যাকমপ্লিশড, যা টার্গেট ছিল ফুলফিলড হয়ে গেছে। আমরা সমস্ত যাই না, ওসব আমরা ভাবি না, বুঝি না ওটা কে কী ভেবেছিল। আমরা কি থট রিডিং করতে পারি নাকি? আমরা শুধু যেটা ঘটে সেটা দেখি। হ্যাঁ, এটা দেখলাম, অভিযানটা ভেস্তে গেল, সরকার স্বস্তি পেল। এপ্রিল মাসে নেতাজি ইন্ডোরে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে এই সুমন বিশ্বাসী চিরকুট হাতে নিয়ে হইচই বাঁধিয়ে দিয়েছিলেন। প্রশ্ন তুলেছিলেন কেন যারা ঘুষ দেননি বা ঘুষ নেননি তাদেরও নিয়োগ দুর্নীতির শিকার হতে হবে, কেন তাদের চাকরি যাবে, কেন তাদের ফের পরীক্ষায় বসতে হবে। অর্থাৎ প্রশ্ন করেছিলেন সুমন বিশ্বাস। একটি পৃথক লিস্ট প্রকাশ করুন, এত দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট। সেই সুমনকে এরপর কখনো এসএসসি অফিসের সামনে বিক্ষোভে, কখনো বিকাশ ভবনের সামনে পুলিশের সঙ্গে চাকরিহারাদের খণ্ডযুদ্ধে দেখা গেছে। মে মাসে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভে তুলকালাম বাঁধে। বিকাশ ভবনের গেট ভেঙে ফেলেন চাকরিহারারা। সরকারি কর্মচারীদের আটকে রাখার অভিযোগ ওঠে। পুলিশ কর্মীদের ওপর হামলারও অভিযোগ ছিল সুমন সহ চাকরিহারাদের বিরুদ্ধে। কিন্তু হাইকোর্ট বলে তদন্তে চাকরিহারারা সহযোগিতা করবেন, কিন্তু তাদের গ্রেপ্তার করা যাবে না। কলকাতা হাইকোর্ট এর আগেই তাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল যে তদন্তে কোঅপারেশন করবে, কিন্তু গ্রেপ্তার করতে পারবেন। সোমবার বিকেলে থানা থেকে ছাড়া পান সুমন। প্রায় একই সময় মুর্শিদাবাদ থানা থেকে ছাড়া পান মুকুলেশ্বর। সব থেকে বড় কথা, সরকারি কর্মচারীদের ওপর হামলার মতো গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে যে রেজাউলকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাকে জামিন দিয়ে দেয় বিধাননগর আদালত। এই 3 ঘটনাই ঘটে প্রায় একই সময় সন্ধে নাগাদ। যারা অনেক আগে এসএসসি আন্দোলন এদিনের মতো স্থগিত, সেই ঘোষণা করে দিয়েছে চাকরিহারা অধিকার মঞ্চ। এটা শুধুমাত্র আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার কৌশল। কোর্ট এরকম কিছু খুঁজে পাননি যে কোন পাবলিক সার্ভেন্টকে সেট করা হয়েছে, কি করা হয়েছে, বা এখানে কোন আর্মি নেভি কারা যুক্ত আছে, কিছুই খুঁজে পায়নি এবং পুলিশও ঠিক সদুত্তর দিতে পারেনি। আমরা যখন ইন্টারোগেট করি তখন আমরা জানতে পারি যে ওনার আসছে দিনে পরীক্ষা আছে
কে আমরা পুলিশ কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন মনে করিনি, সেই জন্য ওনাকে নেওয়া হয়নি। এবং ওনার যখন আজকে বেল হিয়ারিং হয়েছে, আমাদের তরফ থেকে বেলের কে অপোজ করা হয়নি। আন্দোলনকে মাঝপথে ভেস্তে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের পুলিশ সেই সমস্ত যোগ্য অথচ বঞ্চিত শিক্ষকদের যে দাবি, যে আন্দোলন, তাকে তারা বাধা দিতে চাইছে। পুলিশ প্রশাসন যদি তার সক্রিয়তা বজায় রাখতো, স্বকীয়তা বজায় রাখতো, তাহলে এত চাকরি চুরিও হতো না, তাহলে এত রকম দুর্নীতি হতো না, তাহলে এত রকম নারী নির্যাতনের ঘটনাও ঘটতো না। ফলে দলীয় তন্ত্র যেটা কায়েম হয়েছে পুলিশ প্রশাসনের মধ্যে, সেইটা যতক্ষণ না সরে যাচ্ছে ততক্ষণ পুলিশ প্রশাসন কোথাও কোথাও অতি সক্রিয় হবে, কোথাও কোথাও নিষ্ক্রিয় হয়ে থাকবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিধাননগর আদালতে কিন্তু আজ প্রচুর তর্কাতর্কি হচ্ছে, জানেন তো। মানে মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ততার অভিযোগ তো, যেতে যেতে মানে এত বড় একটা অভিযোগে যাকে পুলিশ গ্রেফতার করেছে তার বিরুদ্ধে তো সেরকমই শক্তপোক্ত প্রমাণ টমান থাকার কথা। কিন্তু সেই রেজাউলের বিরুদ্ধে যথেষ্ট কোনো তথ্য প্রমাণ কেন নেই সেটা কে জানতে চেয়েছে জানেন? বিচারক স্বয়ং। যে কথোপকথনের ভিত্তিতে বিধাননগরে রেজাউলকে গ্রেফতার করা হয়েছে, হুগলিতে আর মুর্শিদাবাদে সুমন আর মুকুলেশ্বরকে পুলিশ আটক করে ফেলেছে, সেই কথোপকথনে যে দুটো ডিভাইস অর্থাৎ যে দুটো ফোন ব্যবহার হয়েছে, সেই ফোনগুলো কোথায়? কেন সেগুলো হেফাজতে নেয়নি পুলিশ? প্রশ্ন তুলেছেন স্বয়ং বিচারক। সন্তোষজনক উত্তর পাননি। কিন্তু তারপর বিচারকের পর্যবেক্ষণটা কিন্তু মনে রাখার মতো। মানে আপনি আমি মনে না রাখি, অন্তত পুলিশের মনে রাখা উচিত। বিধাননগরের এসিজিএম বলেছেন পুলিশের বিরুদ্ধে উস্কানির কোনো তথ্য প্রমাণিত পেশ করতে পারছেন না এই তদন্তকারীরা। তাহলে কি করে অভিযুক্তকে হেফাজতে রাখার নির্দেশ দেবে আদালত? আদালত কি করে দায়ভার নেবে ভাবতে পারছেন? আদালত যে নির্দেশ দেয়, যে সিদ্ধান্তে পৌঁছয়, সেটা দায়ভার কিন্তু আদালতের। আদালত নিশ্চিত হয়েই দেয়। এক্ষেত্রে তার মানে নিশ্চিত হওয়ার রাস্তাটা বন্ধ, এটাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন বিচারক। এবং এ কথা বলেই তো তিনি রেজাউলকে জামিন দিয়ে দিয়েছেন। তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালো আর কি, ওই দিন তো গেল, সন্ধে হলো, কিন্তু চাকরিহারা অধিকার মঞ্চের আন্দোলনটা হলো না। কবে হবে? পরবর্তী দিন নিশ্চয়ই ঘোষণা হবে। এবার সেই নির্দিষ্ট দিনেও যে ওই আন্দোলনের নেতাদের ফের পুলিশ হাজিরা দিতে বলবে না, তারও তো কোনো গ্যারান্টি নেই। কথাতে আছে না, পুলিশে ছুলে 36 ঘা। হ্যাঁ, এটা ঘটনা। তার সঙ্গে একটা প্রশ্নও আছে, কাকে ছুলে? ছোঁয়ার ছুঁইর ক্ষেত্রে আবার হ্যাঁ বাজবিচার আছে। মানে এই ধরুন বোলপুর থানার আইসিকে হুমকি দিলেন অনুব্রত মণ্ডল। আইসির স্ত্রী আর মাকে উদ্দেশ্য করে অকথা কুকথা মানে অকথ্য ভাষা ব্যবহারের জন্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলাতেও কিন্তু আজ মহকুমা আদালত থেকে আগাম জামিন পেয়ে গেলেন অনুব্রত মণ্ডল। এবার এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের সামনে কোন পরীক্ষা একটা আছে অবশ্য, 26-এর ইলেকশন। সেই পরীক্ষার জন্যই কি তার বিরুদ্ধেও জামিন টামিন আটকানোর মতো কোনো ব্যবস্থা করেনি পুলিশ? কে জানে, অথবা হয়তো ভেবেছে আজকে দিনটাই এরকম রঙ্গময়, আজকে কোনো জামিন আটকাবেন না তারা, এরকমও হতে পারে। যেরকম ভেবেছেন আর কি। সশরীরে কোর্টে হাজির হয়ে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গেছে। মুশকিল কি জানেন তো, অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর এটাও তো কেউ কেউ প্রশ্ন করছেন যে পুলিশও কি বাঘকে ভয় পায়? আচ্ছা, বাঘকে কে না ভয় পায় বলতে, এটা পুলিশ তো মানুষ। আচ্ছা ঠিক আছে, অনুব্রত মণ্ডল না হয় বাঘ, বিভিন্ন সময় পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশকে ধমক ধামক দিয়েছে, গর্জনের মতো সেগুলো শুনিয়েছে পুলিশের কানে, হয়তো এখনও বাজছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, তাকে তো নিয়োগ দুর্নীতির কিংপিন বলে কোর্টে দাবি করেছিল সিবিআই। কিন্তু কিংকে আটকে রাখার জন্য তো শক্তপোক্ত গারদ দরকার, মানে প্রমাণের ক্ষেত্রে। এতদিনেও সেই প্রমাণ জোগাড় করে উঠতে পারলো না এই কেন্দ্রীয় তদন্তকারী দল। এত এত লোক, তাদের চাকরি
চুরি গেছে বলে সবাই এতদিন ধরে আন্দোলন করছেন, এতগুলো তার জেরে লোকের 26,000-এর চাকরি চলে গেল, তাদের তদন্ত সঙ্গে পাল্লা দিয়ে চলছিল, কিন্তু তথ্য প্রমাণ এতদিনেও কোনো কিছু জোগাড় হলো না। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি জানেন? দীর্ঘ তদন্তের পরেও নতুন কোনো তথ্য সামনে আসেনি, ফলে শর্ত সাপেক্ষে জামিন দিতে কোনো অসুবিধাই নেই। এবার দেখুন, দীর্ঘদিন তদন্তের পর নতুন কোনো তথ্য সামনে না আসা মানে কি? মানে ইতিপূর্বে যা তথ্য এসছিল সেই তথ্যগুলো তাকে আটকে রাখার পক্ষে যথেষ্ট না। এটাই তো পরিষ্কার। প্রাথমিকের নেহাত একটা মামলা এখনও ফয়সালা হওয়া বাকি আছে, তাই জন্য এখনও জেলে থাকতে হচ্ছে। কিন্তু একটা কথা বলুন তো, আজকের পর প্রাক্তন শিক্ষামন্ত্রী যদি ফের সিংহাসনের স্বপ্ন দেখেন, তাহলে কি তাকে দোষ দেওয়া যাবে? দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে অনুব্রত মণ্ডল প্রত্যেকেই তো জেল থেকে ছাড়া পাওয়ার পর রাজত্বের অর্ধেকটা ফিরে পেয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রিসভায় ফিরতে পারেনি, কিন্তু দলের বিভিন্ন কর্মসূচিতে থাকছেন। এবারও এই 21শে জুলাইয়ের কর্মকাণ্ডে তাকে ওই 21শে জুলাইয়ের মঞ্চে রাখা হয়নি, কিন্তু শিয়ালদা স্টেশনে একটা গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল। অনুব্রত মণ্ডল তো আবার কাজল শেখের নেতৃত্বাধীন জেলার ওই কোর কমিটির মাথায় উঠে গেছে। তার সময়, তার অনুপস্থিতির সময় কাজলের দায়িত্ব ছিল ওটা, তো এখন তার মাথার উপর তিনি উঠে গেছেন। কাজেই পার্থ চট্টোপাধ্যায় কিন্তু ভাবতেই পারেন যে একবার ছাড়া পেলেই ওই বহিষ্কারের সিদ্ধান্তটা তৃণমূল নেতৃত্ব অবশ্যই পুনর্বিবেচনা করবেন, করাই তো উচিত। তার বিরুদ্ধে যে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছিল, সেটাই যদি এখনো পর্যন্ত প্রমাণিত নয় বা শক্তপোক্ত বলে প্রমাণিত না হয়, তাতে তিনি অন্তত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তো করতেই পারেন। কেলেঙ্কারি হবে। কিন্তু আরও একটা জিনিস, মানে এতদিন তিনি জেলে বসে বসে নিশ্চয়ই দেখেছেন যে তার এই মাঝের দুঃসময়টায় তার সহকর্মীদের কে কি তার সম্পর্কে বিশ্লেষণ করেছে, তাদের সাথে আবার এক মঞ্চে স্বপ্নটা কি স্বপ্নের মধ্যে দেখবেন কিনা আমি জানি না, দেখা যাক, সময় বলবে। কিন্তু এটা তো পরিষ্কার যে একবার বহিষ্কারের সিদ্ধান্ত যদি উঠে যায়, তার মানে দলীয় রাজনীতিতে পুনরাভিষেক, মানে ফের অর্ধেক রাজত্ব। এবার রাজত্ব ফিরে পেলেই তো রাজা। রাজা কোথায় বসেন? সেটা তো ওই কতই রঙ্গ দেখি দুনিয়ায় গানটা আমাদের শিখিয়ে দিয়েছে। আমার মনে হয় না এরা কোনো জেলের বাইরে বেরোতে পারবে। জেল খেটেই তারপরে বেরোতে হবে, এবং জনগণের আদালতে এরা সারা জীবনের মতে দোষী সাব্যস্ত হয়েছে। আমাদের দল কখনো পুলিশ প্রশাসন এবং আইনের বিচার ব্যবস্থার কোনো ব্যাপারে ঢোকে না, নাক গলায় না। উনি জামিন পেয়েছেন একটি মামলায়, পার্থবাবু অসংখ্য মামলায় জড়িয়ে আছেন। পার্থবাবু জামিন পেয়েছেন বললে অনেকে ভাবতে পারেন উনি খোলা আকাশে এখন ময়ূরের মতন নাচবেন, না, সেই সুযোগ পার্থবাবুর নেই। জামিন পেয়েছেন, এবার তৃণমূল ভবনে ওকে ডেকে নিয়ে গিয়ে গলায় মালা পরিয়ে মিষ্টি খাওয়াবে সবাইকে, তারপর বলবে যে দুর্নীতিবাজ পার্থ চ্যাটার্জি জিন্দাবাজ। সে ব্যাপারে সিবিআই উচিত পাল্টা ভিন্ন মামলা করা, সেটা সিবিআই করছেন না। আদালত মনে করেছেন, সুপ্রিম কোর্ট মনে করেছে যে এই স্টেজে এবার জামিন মঞ্জুর করা যায়, তাই করেছেন। সঙ্গে সঙ্গে সেটিং শুরু হয়ে গেল। কলতান দাশগুপ্তর ভয়েস যেটা ওই ডাক্তারদের অ্যাটাক করার জন্য হয়েছিল, ওই কেসটা একটু স্লো আছে, তো ওই কেসটা নাকি ওটা কি বলবেন? তাহলে বলবেন আমাদের সঙ্গে সিপিএমের সেটিং হয়েছে। দেখুন, কেন্দ্রীয় এজেন্সি এখনও তদন্ত চালাচ্ছে, ট্রায়াল শেষ হয়নি, তাই পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছে। মানে তদন্তের খেলা আর মাঠের খেলার পার্থক্য আছে, এটা কিন্তু এই ঘটনার থেকে বোঝার আছে। প্রত্যেকটা জিনিস শিক্ষণীয়, জানেন তো। একটু ঠান্ডা মাথায় ভাববেন, দেখবেন কত জিনিসের সাথে কত জিনিসের একটা সাদৃশ্য চোখে পড়বে এবং বেশ কিছু জিনিস শেখা যাবে। আমরা শিখি, প্রতি মুহূর্তে শিখছি। এই যে দেখুন, তদন্তের ক্ষেত্রে সিবিআই বা ইডি এদের খেলার ধরনটা অন্য, মানে এদের খেলাটা অন্য। এরা আগে মাঠে নেমে পড়ে, আদালতে ট্রায়াল হয় পরে, কিন্তু আসল খেলায় আগে ট্রায়াল হয়, ট্রায়ালের পর খেলোয়াড়রা বাছাই করা হয়, তারপর মাঠে আসল খেলাটা শুরু হয়। রাজনীতিতেও কিন্তু খেলা চলছে। অনেকে বলবেন বুদ্ধিমান শত্রু নির্বোধ বন্ধুর থেকে অনেক ভালো। এবার এখন খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে এই বাছাইটা কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে। রাজনীতির খেলা যদি ট্রায়াল আগে হয় আর কি, এই নির্বোধ বন্ধু দরকার নেই,
তার থেকে একটু যারা একটু বুঝবেন এরকম এবার বাছাই করতে হবে, নইলে যে কী কেলেঙ্কারি সেটা তো শাসক দল পদে পদে টের পাচ্ছে। দেখুন, তৃণমূল নেত্রী তিনি সাদা মনে কাদা নেই বলেছিলেন খেলা হবে। এবার খেলা হবে কথাটা তো তিনি রূপক অর্থে বলেছিলেন, নেত্রী কি আর মাঠে নেমে খেলার কথা বলেছিলেন? খেলাধুলো তো মানে এটা আমাদের কথা বাগধারার মধ্যেই আসে আর কি, এইভাবে খেলতে হয়, সব খেলার এক নিয়ম না। এ মানে কি একদম মাঠে নেমে খেলার কথাটা কি? তিনি অন্যরকম খেলার কথা বলেছিলেন, কৌশলী খেলা, মানে রাজনীতির খেলা, এর যার মধ্যে মাথার হিসেব থাকে, মাথার ব্যবহার থাকে। কিন্তু বাকি লোকজন তারা উল্টো, বুঝলি রাম? না, তৃণমূলের ক্ষেত্রে রাম বলা যায় না এখন, যাই হোক, তারা উল্টো বুঝেছেন, এটা বুঝলাম। এবার তাদের মাথার চেয়ে মুখ আর হাত চলছে বেশি, কেলেঙ্কারি কাণ্ড। খেলা হবে ব্যাপারটাকে নিজেদের মতো করে যে যার মতো বুঝেছেন, নিয়ে খেলতে নেমে পড়ছেন অ্যাকচুয়াল খেলায়, পাগলের মতো মাঠের মধ্যে নেমে পড়ছেন, যেখানে মাঠ আছে, যেখানে খেলাধুলো হচ্ছে সেখানে নেমে পড়ছেন। আরে মানে হয় কোনো? নেত্রী বলেছেন খেলা হবে, খেলতে বলেছেন, যারা খেলতে জানেন না তাটা কি বলেছেন, সুতরাং ঝাঁপিয়ে পড়েছেন। এবার সেটা করতে গিয়ে মানে দেখুন, যিনি কোনোদিন খেলাধুলো করেননি তিনি যদি খেলতে নেমে যান তাহলে তার হাত পা ভাঙতে পারে, কত কিছু হতে পারে। এবং মোদ্দা কথা হচ্ছে খেলাটাই তো ভণ্ডুল হয়ে যেতে পারে, আসল খেলাটাই ভণ্ডুল করে দিচ্ছেন অনেকে। প্রথমে খবর এলো, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আপনাদের মনে আছে, ওই মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁর ভাইপো রাজা খাঁ, তিনি রেফারিকে ফুটবল মনে করে লাথি মারলেন। আমরা ভেবেছিলাম যাকে খবরটা ব্যতিক্রমী খবর হবে, একটা খেলা হবে দিবসের দিনে, তিনি হয়তো একটু ওই রূপক ধর্মী একটা লাথি মেরেছেন আর কি। তারপর দেখলাম দিকে দিকে শাসক দলের নেতৃত্বে খেলা হচ্ছে, স্থানীয় ক্লাব সংগঠনগুলো ফুটবলে অংশ নিয়েছে, আর তাতেই নেতারা যে যেখানে পেরেছেন খেলতে নেমে গেছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের একটা ভিডিও তো ভীষণ ভাইরাল হয়েছিল, কাদা মাঠ তো, মুখ থুবড়ে পড়েছেন, আনফিট শরীর, কোনো মানে হয় বলুন তো? লেগে ঠেকে গেলে কি হবে? দেখুন, নির্বাচন কমিশনকে তৃণমূল যেমন আক্রমণ করে না, গালাগালি দেয়, এইটা দেখে আবার তৃণমূলের ওই যারা মাঠের মধ্যে নেমে পড়েছেন তাদের আবার অনেকের মনে হচ্ছে এটাও হয়তো একটা খেলার রুল, খেলা হবে চারদিকে বলা হচ্ছে, আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধিতা করা হচ্ছে। মানে কেউ ভাবছেন কৌশল, কেউ ভাবছেন মাঠের খেলা, সব মিলিয়ে মিশিয়ে জগাখিচুড়ি হয়ে গেছে। সুতরাং যে খেলাটা তারা বুঝছেন সেটার থেকে খেলার নিয়ম তুলে অন্য খেলায় পুট করে দিচ্ছেন। মেদিনীপুরে যেটাকে বিচ্ছিন্ন ভেবেছিলাম সেটাই তো এখন অবিচ্ছিন্ন রূপে চারপাশে দেখা যাচ্ছে। ভাঙড়ে দেখা যাচ্ছে দুটো স্কুলের মধ্যে খেলা চলছিল, খেলা হবে দিবসে আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট, খুব ভালো। ভাঙড় 2 নম্বর ব্লক আর পঞ্চায়েত সমিতি উদ্যোক্তা, বিডিও থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই হাজির। মাঝখান থেকে কোত্থেকে কে এক তৃণমূল নেতা ঢুকে পড়লেন, স্কুলের প্রতিপক্ষ স্কুলের শিক্ষককে বেধড়ক পিটিয়ে দিয়েছেন বলে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত কে? বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ খায়রুল ইসলাম, ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির বন আর ভূমি কর্মাধ্যক্ষ। এবার দেখুন, মুখ্যমন্ত্রী একবার প্রকাশ্যে বলেছিলেন, শওকত তুই বোমা বাঁধিস। শওকত মোল্লা আজ খৈরুলকে বলতে পারেন, খৈরুল তুই শিক্ষক পেটাস। এটা লেগাসি, এটা ঐতিহ্য ধরে রাখার ব্যাপার আছে। আমার শুধু চিন্তা অন্য জায়গায়, জানেন তো, মানে মেদিনীপুর হোক বা ভাঙড়, সব খেলাতেই লাঠির টার্গেট কি শুধু শিক্ষকরাই হচ্ছেন? ফাইনালেই উঠেছে, ফাইনালে খেলাটা হচ্ছিল, কজনকে মারধর করেছে, আমাকে আর একজন শিক্ষককে মেরেছে এবং ছাত্রদের প্রচণ্ড মানে বিভৎস ভাষায় গালিগালাজ করেছে এবং এদেরকে মার্ডার করার, উল্টোপাল্টা করার হুমকি ধমকিও দিয়েছে। খেলার রানিংই মারধর করা হলো, স্যারকে নিয়ে যাচ্ছিল পার করার জন্য, সেখানে গিয়ে মানে স্যারকে উদাহরণ মানে মারধর করা হলো। মারধর করা হওয়ার পরে তারপরে সবাই ছিল, সব পুলিশ টুলিশ ছিল, থাকিয়ে দিয়ে ব্লক কেন্দ্রিক একটা খেলাকে কেন্দ্র করে যে অপপ্রচার, যে রাজনৈতিক প্রতিহিংসা করার চেষ্টা করছে একজন মাস্টারমশাই হয়ে, উনি যে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করেছেন, চড় কিল ঘুষি মেরেছেন, সম্পূর্ণ ভিত্তিহীন। এবার অভিযুক্ত খৈরুল ইসলাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। অনেকেই বলছেন আরাবুলের শূন্যস্থান উনি নাকি অনেকটাই পূর্ণ করে ফেলেছেন, মানে করিতকর্মা এই খৈরুল। আরাবুল শিক্ষককে
সেই জগ ছুঁড়েছিলেন মনে আছে? খৈরুল কিল ঘুষি লাথি, মানে পরম্পরা প্রতিষ্ঠার অনুশাসন, ব্যাপারটা অনেকটা সেই দিকে এগোচ্ছে। খেলাটা ছিল ভগবানপুর হাই স্কুল বনাম হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা। এবার পঞ্চায়েত সমিতির পদাধিকারীর পাশাপাশি ভগবানপুর হাই স্কুলের সভাপতিও কিন্তু এই খৈরুল। সুতরাং স্কুলের কর্তা হিসেবে ওকে এক্ষেত্রে ধরা উচিত। সবাই কেন যে তাকে অন্য পরিচয়, রাজনৈতিক পরিচয়ে দেখছে, কিন্তু মুশকিল হচ্ছে রাজনীতিকদের ওই পরিচয়টাই তো সব থেকে বড়। হতে পারে যদি এই ভূমিকাটা মানে ভগবানপুর হাই স্কুলের সভাপতির পরিচয়টা দেখেন, তাহলে স্কুলের অভিভাবক হিসেবেই প্রতিপক্ষকেও একটু শাসন করে দেওয়ার একটা অধিকার হয়তো তার আছে। তিনি হয়তো সেরকমই ভেবেছেন। এবার প্রশ্ন হলো, খেলা হবে বলে দল কি এটাই করতে বলেছিল, নাকি বলেছিল এক আর নেতাদের কেউ কেউ করে ফেলছেন আর এক? মাঝখান থেকে অস্বস্তি বাড়ছে দলের। এই যে তৃণমূল বিধায়ক অজিত মাইতি, তিনি কি বলে বসলেন? বললেন ভোটার লিস্টে খেলা হবে। আর এই খেলার কথা বলা হয়েছিল, এগুলো কেউ বলে? মাঝখান থেকে বিরোধী বিজেপি বলতে শুরু করেছে যে তৃণমূল তো এই খেলাটাই খেলছে, তারা প্রচুর খেলাধুলো করে বসে আছে ভোটার লিস্টে, ওই বিদেশি বাংলাদেশিদের নাম টাম ঢুকে গেছে, আর সেই জন্যেই তারা টার্গেট করছে নির্বাচন কমিশনকে। এরকম সুযোগ দিলে প্রতিপক্ষ তো তারাও তো রীতিমতো ব্যাট চালিয়ে খেলবে। দেখুন 2019-এ তৎকালীন পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র ছেলে এক সরকারি কর্মীকে ব্যাট দিয়ে পিটিয়েছিলেন, মনে আছে আপনাদের? সে ছবি তো ভাইরাল হয়েছিল। এমনকি পুলিশ গ্রেফতারও করেছিল মধ্যপ্রদেশের সেই সময়ের বিজেপি বিধায়ক ওই আকাশ বিজয়বর্গীয়কে। মানে দোষ করলে গ্রেফতার হবেনি, সে তিনি যে দলেরই হোক না কেন। আজ সে কথাই স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরিষ্কার কথা, দলে যারা বেড়ে খেলছেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাও হবে। দলের যে নেতারা বার্তা না বুঝে রেড়ে করে যেখানে সেখানে ছুটে খেলতে নেমে পড়ছেন, তারা অভিষেকের এই বার্তাটা শুনতে পেলেন তো? দলও ব্যবস্থা নেবে এবং রাজনৈতিকভাবেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৈলাস বিজয়বর্গীয় ছেলে যে ব্যাট দিয়ে মেরেছিল সরকারি আধিকারিককে, আমরা তো এর কন্ডেম করি। যদি কেউ করে থাকে দলগতভাবেও আমরা ব্যবস্থা নেবো, প্রশাসনিকভাবেও ব্যবস্থা নেবো। ইতিমধ্যে তো অ্যারেস্ট হয়েছে। আর দলগতভাবেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ঘটনার ধিক্কার জানাই, আমরা এটাকে সমর্থন করি না। তৃণমূল খেলতে বলেছে তাই বলে ফুটবলার ব্যাট ধরবে, ক্রিকেটার সাঁতার কাটবে, সাঁতারু দাবা খেলবে, শখে খেলতে পারে, কিন্তু কম্পিটিশনে ওটা যে খেলার খেলোয়াড় যে যেটা পারে তাকে তো সেই খেলায় খেলতে হবে, নইলে খেলায় পরাজয় তো নিশ্চিত। সেটাই তো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বলছে। কিন্তু মাঝখান থেকে ওই বললাম কিছু বিরাট উৎসাহী, অতি উৎসাহী আগ বাড়িয়ে খেলতে নেমে পড়ছে। খেলা কি এক জায়গায় হচ্ছে? চারপাশে ঘটনা ঘটছে, এটা মুশকিল। এটাই কলকাতায় এক বিজেপি নেতাকে মারধর করা হয়েছে, সেখানেও অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। জন্মাষ্টমীর, তার থেকেও বড় কথা, জন্মাষ্টমীর ভিড় বনাম ফুটবল প্রতিযোগিতা, এটা নাকি বিষয়, এটাই নাকি বিরোধের ইস্যু। ভাবুন তো, কোথায় বেশি ভিড় হবে, খেলায় নাকি মন্দিরে, সেটা নিয়েও নেতাকর্মীরা তারা সব মারপিটে জড়িয়ে পড়ছে। এরা ভবিষ্যতে আমাদের ওই জনপ্রতিনিধি হবে। আমাদের কি কপাল ভাবুন তো, সাধারণ মানুষের ইস্যু বটে। এবার বলবে আরে ফুটবল খেলাটা মানুষের জীবনের একটা অঙ্গ, ভালোবাসা, এন্টারটেনমেন্ট, এটা মানুষের ইস্যু না। আর ধর্ম সেটা তো মানুষের অবশ্যই ইস্যু। কাকে কি বোঝাবেন? ভাঙড়ে আজকেও মারপিট হয়েছে, ইস্যু কি জানেন? স্থানীয় মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে মনোনয়নপত্র জমা, এবং সেটা নিয়েই তৃণমূল আর আইএসএফের মধ্যে অশান্তি হয়েছে। একই ঘটনা নন্দীগ্রামে, সেখানেও হাই মাদ্রাসায় মনোনয়ন দিতে গিয়ে ওই সিপিআইএমকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মানে বুঝতে পারছেন, খেলা হবে বলতে না বলতেই বিভিন্ন রকম খেলার মধ্যে খেলার থেকে ফাউল বেশি, সেই তালিকাটা বেড়ে যাচ্ছে। খানাকুলে কাল একটা বাইক মিছিল করেছিল তৃণমূলের বাইক র্যালিতে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মানে এটা নিয়ে 12 ঘন্টার বন্ধ পর্যন্ত হয়ে গেল। মানে খেলা শুধু এক পক্ষ না, সব পক্ষই খেলতে শুরু করেছে। ছোঁয়াচে তো, সেই ছোটোবেলা দেখেননি? আমরা শুধু একবার জানলা দিয়ে দেখতাম খেলাটা শুরু হয়েছে কিনা,
কে খেলতে নেমেছে না নেমেছে দেখার দরকার নেই, একবার বল গড়িয়ে দেখলেই পড়ি কি মরি করে দৌড়ে চলে যেতাম মাঠের মধ্যে। এখানেও সেরকম হচ্ছে। বাঙালি যে ক্রীড়াপ্রেমী জাত সেটা কিন্তু বোঝা যাচ্ছে, চারপাশে খেলা শুরু হয়ে গেছে। এবার প্রশ্ন আরেকটা জানেন তো, মানে এগুলো দেখে যারা একটু একটু খেলাধুলো করেছেন বা সত্যিকারের খেলা কথা ভাবেন তারা হয়তো ভাবছেন এগুলো কি ওই প্লেয়ার সিলেকশনের ট্রায়াল হচ্ছে? সামনে 26-এর বিধানসভা, তো তার আগে দল বাছাই হচ্ছে, কে ভালো খেলোয়াড় সেটা নেট প্র্যাকটিসে দেখে নেওয়া হচ্ছে। জানি না, এটা বুঝেছি যে নেট প্র্যাকটিস হবে আর বোমা টোমা ফাটবে না, তাও আবার ইলেকশন নেট প্র্যাকটিস, সেটা হয় নাকি? তাই মধ্যমগ্রামে বিস্ফোরণটাও হয়ে গেছে, ভাঙড়েও বিকেলের দিকে বোমা ফেটেছে, তবে সুতলি বোমা। মধ্যমগ্রামে সেটা অবশ্য যে সে বিস্ফোরণ নয়, পুলিশ অনুমান করছে ওখানে আইইডি ব্লাস্ট হয়েছে, তাই জন্য এনআইএ চলে এসছে। মানে লেভেলটা অন্য আর কি, ব্যাস আর কি চাই। বাকি বলতে এবার শুধু ওই বহিরাগত তত্ত্বটা মধ্যমগ্রামে সেটারও 16 কলা পূর্ণ হয়েছে, কারণ বিস্ফোরণে যার মৃত্যু হয়েছে সে উত্তরপ্রদেশের বাসিন্দা। মানে মারপিট, মনোনয়নে বাধা, বোমা, বিস্ফোরণ, মৃত্যু সব, মানে বুঝতে পারছেন। আকাশের দিকে তাকালে একটু বৃষ্টি যখন থেমেছে, পেঁজা মেঘ, পুজো পুজো ভাব, পুজো আসছে মনে হচ্ছে, আর রাজনীতির হাব ভাব, এগুলো দেখে কনফার্ম ভোটও আসছে। মিছিলে হামলা, পার্টি অফিসে ভাঙচুর, মনোনয়নে বোমার পর বিস্ফোরণে মৃত্যু। পুজোর আগেই কি ভোটের আগমনী সুর? মধ্যমগ্রামে মধ্যরাতে বিস্ফোরণ, নিহত উত্তরপ্রদেশের বাসিন্দা। যোগসূত্র বাংলা, উত্তরপ্রদেশ, হরিয়ানা। বিশ্ব বাংলার জাতীয়করণ নাকি বেঙ্গল মিন্স বিস্ফোরণ? রাত প্রায় 1টা, 4 ব্যাগে বিস্ফোরক, বিস্ফোরণে তারই মৃত্যু। তীব্রতা এতটাই যে উড়ে যায় নিহতের 2টো হাতই, ফুটো হয়ে যায় উল্টো দিকে স্কুলের বোর্ড। ভাগ্যিস রাতের বেলা, দিন দুপুরে বিস্ফোরণ হলে। বিস্ফোরণের ধরন দেখে পুলিশের অনুমান স্বল্প অভিঘাতের কোনো আইইডি বিস্ফোরণ ঘটেছে। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে। কয়েক কিলোমিটারের মধ্যে বিমানবন্দর, কয়েকশো মিটারের মধ্যে স্টেশন, কয়েক পা হাঁটলে জাতীয় সড়ক। উপরের ব্রিজ পাশে স্কুল, একটা বাচ্চাদের স্কুল, আতঙ্কিত তো সবাই থাকবে অবশ্যই। আমরা তো এখানে সবসময় কাজ করি, আতঙ্কিত থাকবোই। কিন্তু আমি তো চিন্তা করতে পারি না এইসব ঘটবে। কালকে রাত্রিবেলায় আমরা তো এখানে ধরেন 10টা, 10:30টার মধ্যে আমরা দোকানপাট বন্ধ করে দিই। রাত্রিবেলা শব্দ শুনতে পেরেছিলাম, তখন ওই 12টা, 12:30 বাজে। ভয়ানক ব্যাপার, একদম বাচ্চাদের স্কুলের সামনে এরকম হয়েছে, আমরা তো গার্জিয়ানরা সব ভয় পাচ্ছি। পুলিশ সূত্রে দাবি, মৃত যুবকের আধার কার্ড মিলেছে, নাম সচ্চিদানন্দা মিশ্রা। উত্তরপ্রদেশের বাসিন্দা, কি করছিলেন বাংলায়। এই মুহূর্তে সমস্ত দেশের অপরাধীদের আশ্রয়স্থল হয়ে গেছে। দেখবেন আরও কিছুদিন পর হয়তো উগ্রপন্থীরা এসে মিটিং করবে, মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ তাদের পাহারা দেবে, সেফ প্যাসেজ দেবে। স্কুল, কলেজ, বাড়ি ঘর সর্বত্র বোমা তো বাংলায় সর্বত্র পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃত যুবক মধ্যমগ্রাম চৌমাথা যাওয়ার টোটো খুঁজছিলেন। এখানে একটা টোটো দাঁড়ানো ছিল, টোটোওয়ালাকে জিজ্ঞাসা করছে যে দাদা চৌমাথায় যাবেন, হিন্দিতেই সবগুলো কথা বলেছে এবং আমরা দেখেই বুঝবো না, একটুখানি ব্যাগ আছে 2টো মতো, একটু সামলে নিতে একটু অসুবিধা হচ্ছে। তারপরে উনি এখান থেকে হাঁটতে হাঁটতে গেছে, তার যাওয়ার মোটামুটি মিনিট 20-25 পরে আওয়াজটা হলো। যেখানে হাত লাগাবেন, খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি। আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। বিস্ফোরক নিয়ে কোথায় যাচ্ছিলেন তিনি? টার্গেট কি মিস হলো? সালটা 2014, তারিখ 2রা অক্টোবর। পুজোর ঢাককে ছাপিয়ে গিয়েছিল খাগড়াগড়ের বিস্ফোরণ। বিস্ফোরণ কি গা সওয়া হয়ে যাচ্ছে আমাদের? খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। এবার এই বিরাট শিশু তো খেলছেন বুঝলাম, কিন্তু যদি মাঝ রাস্তায় বলে ফেলেন খেলবো না, তাহলে তো সকলের খেল খতম। রাজনীতিতে কি শুধুই খেলা হবে হয় নাকি? খেলবো নাও তো মাঝে মধ্যে হয়, মানে বুঝতে পারছেন, না খেলার মধ্যেও তাহলে অনেক খেলা লুকিয়ে থাকে। দেখুন, ছবির দৃশ্যগুলো বর্ণনার প্রয়োজনে একটু অদল বদল করতে হচ্ছে, চিত্র নির্মাতা ক্ষমা করবেন, তবে খেলা হচ্ছে না, কিংবা খেলা ভাঙার খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে মাঠে নামবেন না,
22 আগস্ট ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের যখন উদ্বোধন করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মানে হাওড়া ময়দান থেকে এবার যখন সিধে সল্টলেকের সেক্টর 5-এ পৌঁছে যাবে ওই মেট্রো, মাঝখানে যে ওই ধর্মতলা শিয়ালদার মধ্যে কয়েকশো মিটারের একটা ব্যবধান কেমন হচ্ছিল, দুস্তর ব্যবধান, ওটা আর মিটবে না, কিন্তু সেটা মিটে গেছে। বউবাজারের দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা এখন নিরাপদ। সেটারই উদ্বোধন। আরও 2টো মেট্রো প্রকল্পের আংশিক উদ্বোধন হবে। এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটা দৈনিক সংবাদপত্রের প্রথম পাতার খবর প্রকাশ করেছেন। তাতেই ওই মুখ্যমন্ত্রী না যাওয়ার কথাটা প্রকাশিত হয়েছে। মানে ধরে নিতে হবে যে এটা ঠিক, ওই জন্যেই তিনি তো সম্পাদক বলে কথা। তিনি নিশ্চয়ই যখন দিচ্ছেন তার তো একটা কারণ আছে। এবার কেন যাবেন না? 3টে কারণের কথা বলা হচ্ছে। 1, ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ। 2, রেলের প্রকল্পগুলো সবই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা করা, কিন্তু বিজেপি এখন তাতে নাম লেখাতে চাইছে বলে অভিযোগ। আর 3, অতীতে কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন বা গেছেন, কিন্তু বিজেপি সমর্থকরা সেখানে পরিকল্পনা করে বিশৃঙ্খলা এবং অসম্মানজনক আচরণ করেছেন বলে অভিযোগ তার। এবার কোন কোন অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছিল? দুবার ঘটেছে। 2021 সালের 23শে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলতে উঠলে প্রধানমন্ত্রীর সামনেই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল। আর হাওড়া স্টেশনে বন্দে ভারত ট্রেনের যে উদ্বোধন, সেখানে ফের ওই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল। অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী সেবারের মঞ্চে ওঠেন, অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিন্তু মঞ্চে ওঠেনি। এবার কুণাল ঘোষ যে সংবাদপত্রের প্রতিবেদনটা শেয়ার করেছেন তাতে ওই জয় শ্রীরাম স্লোগানের উল্লেখ নেই, কিন্তু অপমান কথাটা আছে। ওটা উল্লেখিত থাকা মানে আবার সেটা আবার কোথাও গিয়ে যদি হিন্দু ভাবাবেগে আঘাত করে তাহলে আবার ভোট ভাবাবেগে সেখানে আবার আঘাত লেগে যেতে পারে। ওটা সচেতনভাবে সবাই এড়িয়ে যান আর কি। তো যাই হোক, বিজেপিকে ফের অপমানের সুযোগ দিতে চান না বলেই মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না। মানে বিজেপি খেলার পরিকল্পনা করে রেখেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আঁচ করতে পেরে নাকি খেলাটা ভেস্তে দিলেন, এরকমভাবেই ধরা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ফের কি জয় শ্রীরাম স্লোগান দেওয়া হতো এরকম আশঙ্কা করেছিলেন কি? দেখুন, কি হতো সে সমস্ত নিয়ে কথা বলার কোনো মানে নেই। তবে হ্যাঁ, এটা ঘটনা যে এই ধরনের যদি কিছু হতো তাহলে সেটা তার উপস্থিতিতে দেওয়া আর অনুপস্থিতিতে দেওয়া দুটো এক না, দুটো গোটা ব্যাপারটা অন্যরকম হয়ে যায় আর কি, তার তাৎপর্য কমে যায়। কিন্তু বিজেপি এর ফলে তো ফাঁকা মাঠে গোল দিয়ে যাবে। মোদি ফিতে কাটবেন, তার নামই তো ওই মেট্রো ফলকে লেখা থাকবে, এটা তো ঘটনা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকে যদি বলতেন যে রেলমন্ত্রী থাকাকালীন এই মেট্রোর জন্য তিনি কি কি উদ্যোগ নিয়েছিলেন, তা তো সোশ্যাল মিডিয়ার সংবাদ মাধ্যমে সেই বক্তব্যটা রমরম করে চলতো, বিতর্ক হতো, প্রচার হতো, কিন্তু লোকজন তো জানতো যে এটার মধ্যে তিনি কতটা আছেন। কিন্তু এ তো পুরো প্রকল্পটাই বিজেপির হাতে তুলে দেওয়া হলো, তাও আবার ভোটের মাত্র কয়েক মাস আগে। পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র জায়গা যেখানে মেট্রোতে 100% কন্ট্রিবিউশন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেল মিনিস্ট্রি, রাজ্য সরকারের কোনো কন্ট্রিবিউশন থাকে না। তারপরেও সেখানে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে, অথচ কিছুদিন আগে গরিবের বাড়ি এরকম একটা নাম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিউ টাউনে বাড়ি প্রকল্প উদ্বোধন করলেন, অথচ তার মধ্যে আমি হিসেব দিয়ে দেখিয়েছি ওর মধ্যে কেন্দ্রের টাকা আছে, প্রধানমন্ত্রীকে ডাকা হয়নি বা সম্পর্কিত মন্ত্রী তাকে ডাকা হয়নি। বিগত দিনে দুবার আমি দেখেছি যে বিরোধী দল ওনা থেকে ডাকলে ওনার অস্বস্তি হয়। ওনার যদি কাউকে নিয়ে সমস্যা থাকে, ওনাকে যারা ইনভাইট করেছে রেল দপ্তর বা রেলমন্ত্রী তাকে তিনি বলতে পারেন, কিন্তু আমি মনে করি রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রত্যেক দিন রাজনীতি না করাই ভালো। তিনি প্রধানমন্ত্রীকে মনে করেন বিজেপির নেতা, তিনি বিরোধী দল নেতাকে মনে করেন বিজেপির এমএলএ, এর বাইরে তিনি বেরোতে পারেননি, এটাই দুর্ভাগ্য। এখন এসে ভোটের মুখে উদ্বোধন করে নেম প্লেটে নিজেদের নাম লেখার একটা রাজনীতি, এটা বিজেপি এই রাজনীতিটা করছে। গোটা প্ল্যানিং, টাকা স্যাংশন সমস্তটা মমতা ব্যানার্জির করা, এতদিন ধরে তৈরি করেছে। বিজেপি যখন ডাকে এবং তাদের ক্যাডারদের দিয়ে যে আচরণ করায়,
সেগুলো সম্মানজনক হয় না, রুচিসম্মত হয় না। এবং বাংলা ভাষা এবং বাঙালি ভারতীয়দের বিরুদ্ধে যে চক্রান্ত অত্যাচার সন্ত্রাস চালাচ্ছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় রেলের একটা রুটিন চিঠি পাঠিয়ে দিলাম, দিয়ে তারপর সেটা নিয়ে রাজনীতি করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না বলেই আমরা জানি। দেখুন, কেরালায় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বন্দর উদ্বোধনে গেলেন, বেঙ্গালুরুতে মেট্রো আর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে গেলেন। এগুলো তো আমরা দেখেছি। কেরালায় রাজ্য সরকারের প্রকল্প, সেখানে প্রধানমন্ত্রীকে যেচে আমন্ত্রণ জানানো হয়েছিল, মানে কেরালা সরকারের তরফ থেকে সেটাই জানানো হয়েছে। এবার মোদির সঙ্গে একই মঞ্চে ছিলেন পিনারাই বিজয়ন। তাতে কোথাও গিয়ে তার কি মনে হয়েছিল যে তার কৃতিত্বটা কমে গেল? বেঙ্গালুরুতে মেট্রো প্রকল্প কংগ্রেস জমানার পরিকল্পনা, সেটাই দাবি করেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী অনুষ্ঠান বয়কট করেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে এক মেট্রোয় তারা সফরও করেছিলেন। দিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও তো বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীকে গল্প গুজব করতে দেখা গেছে। তাহলে প্রশ্ন জাগতেই পারে যে আমাদের রাজ্যই কেন এরকম বারবার এই যুক্তরাষ্ট্রীয় টুর্নামেন্টগুলোয় মাঠে নামছে না বলুন তো? আসলে এখানেও কি ওই রেফারিং নিয়ে আপত্তি? সেইটাই চারপাশে কিন্তু বারবার বড় করে আসছে, জানেন তো। ওই জাতীয় নির্বাচন কমিশন বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের নিয়ে তথ্য চেয়েছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছে তৃণমূল। মানে কমিশনের এখতিয়ারের মধ্যে এই তথ্য চাওয়াটা পড়ে না, এটাই তৃণমূলের দাবি। বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের শুধু নির্বাচনের সময় লাগে, এটা আমরা সবাই জানি, কিন্তু তার বাইরেও লাগে। এসআইআর করতেও তো প্রত্যেক দলের এই বিএলএদের লাগে। এবার সেক্ষেত্রে নির্বাচন কমিশন কী কারণে কি তথ্য চেয়েছে সেটা আমি আপনি জানি না, কিন্তু তৃণমূল পরিষ্কার করে দিয়েছে যে রেফারিংয়ে তাদের বিশ্বাস নেই, তাই নির্বাচনের এতদিন আগে তথ্য দেওয়া হবে না। ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে। এটা তো বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে, বিজেপির প্রতিভু হিসেবে কাজ করছে। ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া। আমরা আগে দেখেছি এই যে কেন্দ্রীয় সংস্থা, আমরা কোনো রকম কোনো তথ্য, আমার ক্ষেত্রে আমি বলছি যে তথ্য আমি ইডিকে জমা দিয়েছি, বিজেপির নেতা বা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই তথ্য তার হাতে পেয়েছে। আমি এই নিয়ে মামলা করেছি, সেখানে আদালত ইডিকে খচ্চড়া করেছে। নির্বাচন কমিশনকে আমরা যে তথ্য দেবো সেটা যে বিজেপির হাতে পৌঁছাবে না তার দায় দায়িত্ব কার? আমরা সে কারণে বলেছি বিএলএ তোর লিস্ট নির্বাচনের 1 সপ্তাহ আগে আপনি চাইতে পারেন, 2 সপ্তাহ আগে আপনি চাইতে পারেন, 10 দিন আগে চাইতে পারেন, 10 মাস আগে চাওয়ার নির্বাচন কমিশন অধিকার নেই। তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। দেখুন, মানে জাতীয় রাজনীতিতে বিরোধীরা ইলেকশন কমিশনের রেফারিং মানতে চাইছে না। এটা তো আমরা বারবার দেখছেন না কীভাবে তৃণমূল বারবার নির্বাচন কমিশনের বিরোধিতা করছে। আর ঠিক একইভাবে আন্তর্জাতিক রাজনীতিতে ওই সার্বভৌম দেশগুলো ট্রাম্পের রেফারিং মানতে চাইছে না। সব খেলাই কীরকম গোলমাল হয়ে যাচ্ছে। ওদিকে ট্রাম্প চান সব কেসই মীমাংসার জন্য তার কাছেই রেফার করা হোক, নাহলে তিনি নোবেলটা পাবেন কী করে? তার তো একটা বাধ্যবাধকতা আছে, বুঝতে হবে। এ কোমর ভাঙা পাকিস্তানের কাছে সেটা কিন্তু সাধু প্রস্তাব। তারা তো উদ্বাহ হয়ে নৃত্য করতে করতে নাম প্রস্তাব করে বসে আছে, কিন্তু ভারত কেন মানবে? এদিকে ট্রাম্প যুদ্ধ থামানোর দাবি ছাড়তে চাইছেন না। তিনি কবার বাঁশি বাজিয়েছেন সেটা আপনি আমি হিসেব না রাখলেও ওই জাতীয় কংগ্রেস তো রাখছে। এবার রেফারি কখন বাঁশি বাজায় সেটা একবার ভাবুন তো, খেলার শুরুতে আর খেলা থামাতে। এবার এই জায়গায় আর খেলা শেষে ফাইনাল বাঁশি আর কি। ট্রাম্প ইতিমধ্যেই 40 বাঁশি বাজিয়ে ফেলেছেন আর কি, এবং দাবি করেছেন ভারত আর পাকিস্তানের খেলাটা শেষ হয়ে গেছে। এবার মুশকিল কী জানেন তো? ধরুন এটা ফাউল হলো, রেফারি বাঁশি বাজালেন, খেলাটা থামলো, কিন্তু তারপরে বাঁশি দিলে যে খেলাটা আবার চালু হয়ে যায় এটা তার খেয়াল নেই। ফলে খেলা শেষ হয়ে গেছে বলে ট্রাম্প নিশ্চিন্তে দাবি করে যাচ্ছেন যে আমাকে মেডেল দাও। কিন্তু সেক্ষেত্রে খেলাটা যে শুরু হয়ে গেছে
এটা খেয়াল নেই, মানে খেলে শুরু হয়ে যেতে পারে এটা তার খেয়াল নেই। পাকিস্তান এটা অন্যভাবে খেলে, তারা তো রেফারি, আমরা সে ছোটোবেলায় শুনতাম রেফারি ম্যানেজের কথা, এখনও শোনা যায় ইদানিংকালে, মাঝে মধ্যেই যে দল হেরে যায় তারা বলে, কিন্তু হেরে গিয়ে রেফারি ম্যানেজ করা এটা যারা এটা আমরা সচরাচর দেখিনি। নোবেলের সুপারিশ কিন্তু পাকিস্তানই করেছে, আর বালুচিস্তানের ইজারাটাও আমেরিকাকে দিয়ে দিয়েছে, ফলে এটাকে আপনারা ঘুষ ছাড়া কী বলবেন। কিন্তু ভারত তো উল্টো প্রশ্ন তুলেছে যে ট্রাম্পকে রেফারিটা কে বানালো, খেলা তো আমরা থামিয়েছি আমাদের ইচ্ছে, প্রয়োজন আবার খেলা শুরু করব। মানে দেখুন, এতদিন পাকিস্তান ভেবেছিল রেফারি ট্রাম্প বোধহয় আর খেলা শুরু হতে দেবেন না, কিন্তু ট্রাম্পের দুটো সিদ্ধান্তই তো চ্যালেঞ্জ হয়ে গেছে। ট্রাম্প বলেছিলেন ম্যাচ ড্র, কিন্তু উপগ্রহ চিত্রে পাকিস্তানের ক্ষয়ক্ষতি ফাঁস হয়ে গেছে। এবার ভাবুন তো, একদল নক আউট হয়ে গেল, বক্সিংয়ের কোন নিয়মে ট্রাম্প বললেন ম্যাচ ড্র? শুধু কি তাই, পাকিস্তান থেকেই 150 জন সেনার মৃত্যুর খবর ফাঁস হয়ে গেছে। পাকিস্তানেরই এক সাংবাদিক ওই 150 জনের তালিকা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছিলেন, সেটা অবশ্য কিছুক্ষণের মধ্যে উধাও হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সাংবাদিকেও উধাও হয়ে গেছে। এটা হওয়াটাই স্বাভাবিক ছিল। তার মধ্যে আবার যে খবর প্রকাশিত হয়েছে, ভারতই দেখিয়ে দিয়েছে যে ওই তাদের পাকিস্তান যে এত বড় বড় কথা বলছিল যে তাদের নৌবহর এই করবে সেই করবে, সেখানে এসে তুরস্কের জাহাজ আটকে রয়েছে। দেখা গেছে যে ভারতের নৌবাহিনী যখন এগোতে শুরু করেছিল তখন পাকিস্তানি জাহাজগুলো নাকি সব করাচি ছেড়ে, মানে সোজা কথায় দৌড়। এটাও তো দেখা যাচ্ছে। কি অবস্থা ভাবুন তো দেশটা। এদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছেন ভারত মিসাইল ছুঁড়েছিল বটে, কিন্তু পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি। এই মহসিন নাকভিকেই অপারেশন সিঁদুরের সময় তো আমরা দেখেছি পাক সেনার কফিনে কাঁধ দিতে। পাক সেনার কি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল? দেখুন, একটা কথা খুব পরিষ্কার, পাকিস্তানের কত সেনাকে হত্যা করা হয়েছে, কজন মারা গেছেন, কজন সেনা মারা গেছেন, এই হিসেব দিয়ে যুদ্ধ জয়ের কৃতিত্ব ভারত নিতে চায় না। কারণ ভারত জানে পাকিস্তানের ওই সেনার কর্মীরাও তাদের দেশ রক্ষায় যুদ্ধ করে। কিন্তু এটাও তো ঠিক, ওই পেহেলগাঁওয়ে যারা গণহত্যা করেছে তারা পাক সেনারই স্পেশাল অপারেশন গ্রুপের কমান্ডো। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো জানিয়ে দিয়েছে যে এবার থেকে সন্ত্রাসবাদী আর সন্ত্রাসে মদতদাতাদের আলাদা করে দেখা হবে না। তবু সাধারণ পাক সেনাকর্মীর মৃত্যুতে কোনো উল্লাস আমরা করি না, তাদের কোনো দোষ নেই। দোষ হচ্ছে এই আসিম মুনিরের মতো ফিল্ড মার্শালদের, যে আমাদের মিসাইলের ভয়ে বাংকারে বসে কাঁপছিল, এখন আমেরিকায় গিয়ে ট্রাম্পের পদসেবা করছে আর সেখান থেকে পরমাণু যুদ্ধের হুঙ্কার দিচ্ছে, পাশাপাশি চেষ্টা চালাচ্ছে দেশের মানে সম্পূর্ণ ক্ষমতাটা নিজের হাতে নিয়ে আসার। খাতায় কলমে নিচ্ছে না, কারণ নিলে তাহলে ওই বৈদেশিক যে সাহায্যগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু শোনা যাচ্ছে যেভাবে সে কূটনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন ব্যাপারে বক্তব্য রাখছে, মানে যেগুলোতে তার বক্তব্য রাখার কথা না সেগুলোতেও রাখছে, তখন ধরে নিতেই হয় ওই পুতুল সরকার চালানোর মতো সামনে রেখে দিয়েছে আর কি আপাতত শাহবাজ শরীফকে, আসলে চালাচ্ছে সেই। কিন্তু মুশকিল হচ্ছে যার ভরসায় এদের হুক্কা হওয়া, সেই আমেরিকার কপালে তো বড় ভাঁজ পড়ে গেছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তো দুশ্চিন্তা লুকোতে পারছেন না। তিনি এক সাক্ষাৎকারে তো বলেছেন যে ভারত আর পাকিস্তানের মধ্যে এই সংঘর্ষ বিরতিটা বজায় রাখা খুব কঠিন, মানে যুদ্ধ আপাতত থেমে আছে, যেটা ভারত বলেছে, কিন্তু কখন শুরু হবে? যে কোনো মুহূর্তে শুরু হতে পারে, এটাই তো বক্তব্য। বা দেখুন, এই বক্তব্যের সঙ্গে ভারতের সেনাপ্রধানের বক্তব্যর কি দ্রুত একটা মিল খুঁজে পাচ্ছেন না? বলেছেন না তিনি, সামনের যুদ্ধটা খুব দূরে নেই, এবার মারলে তাহলে কে মারবে? ভারত মারবে, এ তো নিশ্চিত। কাকে মারবে? পাকিস্তানকে মারবে, সেটাও তো নিশ্চিত। পাকিস্তানিরা কি সেটা জানেন? এই একটা জায়গায় মনে হচ্ছে পাকিস্তানিরা না এখনও সেটা বুঝে উঠতে পারছেন না। দেখুন, ভারত এমন খেলেছে যে আমেরিকা খেলা শুরুর সময় নিয়েই দুশ্চিন্তায় ভুগছে। পরমাণু হুমকি কে দিচ্ছে? সারগোদা নূর খানের কোথায় কোথায় কে মিসাইল মেরেছে? এই দুটো জিনিসকে যদি পাশাপাশি রাখেন
তাহলে কোনটা ফাঁকা আওয়াজ আর কোনটা বাস্তব সেটা ট্রাম্প বিলক্ষণ বোঝেন। কিন্তু অত দুশ্চিন্তার কি আছে? আমাদের কি মনে হয় জানেন তো, ট্রাম্পের উচিত ভারতের সাথে আলোচনা করা, এবং তিনি এখন যে রাস্তায় চলছেন ঠিক সেই রাস্তাতেই যদি চলেন না, তাহলে ভারত হয়তো শান্তির নোবেলের জন্য ট্রাম্পের নামটা সুপারিশ করে দিতেও পারে। এই যে দেখুন না, ট্রাম্প এই রুশ ইউক্রেনের ক্ষেত্রে যেটা করছেন, তিনি জেলেনস্কিকে বলে দিচ্ছেন যে এই অঞ্চলটা ছেড়ে দিন, ক্রিমিয়া ছেড়ে দিন, ওটা যা যা আপাতত রাশিয়া দখল করেছে ওটা তাদেরই থাক, এই সমস্ত বলছেন। তো সেটা আমাদের ক্ষেত্রেও করুন না। আজ হোয়াইট হাউসে জেলেনস্কিকে ঠিক যেভাবে চাপ দেবেন, যেভাবে ক্রিমিয়াকে রাশিয়ার বলে স্বীকৃতি দিতে বলবেন, যেভাবে বলবেন ন্যাটোয়ে তোমরা যোগ দিতে পারবে না, যুদ্ধ থামিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, ঠিক সেরকমভাবে বলুন না যে ওই গিলগিট বাল্টিস্তানকে ভারতে অংশ হিসেবে মেনে নিক পাকিস্তান। গিলগিট বাল্টিস্তান মানে এটা বাকিরা ওরা বলেন পাক অধিকৃত কাশ্মীর, শুনতে খুব খারাপ লাগে জানেন তো। ভিখারির আবার অধিকার কি, আর কিসেরই বা অধিকৃত? ওই শুল্ক চাপিয়ে ভারতকে যে দমানো যাবে না এটা তো খুব পরিষ্কার, কারণ ভারত রাশিয়ার তেল, রাশিয়ার অস্ত্র কেনা থামাবে না, ব্রিক্সের সঙ্গত্যাগও করবে না, এটা তো পরিষ্কার। সুতরাং এই একটাই রাস্তা আছে ওই ট্রাম্পের কাছে, পাকিস্তানকে বলে দিক আমাদের অধিকার মেনে নিতে। ভারত হয়তো সেক্ষেত্রে দয়া দাক্ষিণ্য করে তার নামটা নোবেলের জন্য, ও কী আর হবে, ইউনুসও তো নোবেল পেয়েছেন, ট্রাম্প পেলে কী এলো গেল। কিন্তু দেখুন যদি না হয় কি হতে পারে। এই যে চীনের বিদেশমন্ত্রী ভারতে এসছেন, ভারত চীনের সাথে দীর্ঘ সীমান্ত সমস্যার যেটা চলছে সেটার একটা স্থায়ী সমাধান চায়, সেটা নিয়ে কথাবার্তা এগোবে। এরপর মোদি এ মাসের শেষে চীনে গেলে জিনপিংয়ের সাথে আলোচনা হবে। প্রেসিডেন্ট পুতিনও দেখুন তিনি ওই ওপাশে ট্রাম্পের সাথে কথা বললেন, তারপর মোদিকে ফোন করে পুরো ব্রিফ করেছেন ট্রাম্পের সাথে আলাস্কায় কী আলোচনা হয়েছে। এবার পরের মাসে মোদি যখন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে আমেরিকায় যাবেন, সেখানে ট্রাম্পের সাথে কথা হবে, কিন্তু পুতিন সম্ভবত যাবেন না, আর জিনপিংও যাবেন কিনা ঠিক নেই। তারপরে তখন মোদি এই দুই নেতাকে হয়তো আবার একইভাবে জানাবেন কি কথা হলো না হলো, মানে বুঝতে পারছেন নিজেদের মধ্যে একটা বেশ পারস্পরিক বোঝাপড়ার জায়গা তৈরি হচ্ছে। পাকিস্তানের মধ্যে একটা আধমোড়া দেশের জন্য ট্রাম্প এত বড় ঝুঁকি কী করে নিচ্ছেন বলুন তো? এইভাবে ভারত, চীন, রাশিয়াকে কেউ কাছাকাছি আসতে দেয়? কি মনে হচ্ছে জানেন তো, ওই ট্রাম্পের ওই শুল হয়ে আমেরিকাকেই বিঁধবে না তো? আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH